চলুন ইতিহাসের পাতা থেকে সরাসরি একটা দারুণ বিশ্লেষণের ডুব দেয়া যাক। আজ আমরা একজন ঐতিহাসিকের লেন্স দিয়ে দুটো বিশাল সাম্রাজ্য গড়ে ওঠার পেছনের আসল গল্পটা দেখব। একদিকে আছেন খলিফা ওমর আর অন্যদিকে চেঙ্গিস খান। সম্পূর্ণ আলাদা দুটো নেতৃত্বের ধরন। আমরা দেখব কিভাবে একদম বিপরীতমুখী নৈতিক ভিত্তি এই বিশাল সাম্রাজ্যগুলোর ভাগ্য আর প্রশাসনিক কাঠামো ঠিক করে দিয়েছিল। আজকের এই ঐতিহাসিক যাত্রায় আমরা মূলত 6টি ধাপে এগোব। সাম্রাজ্য গড়ার পথ, ইসলামিক সোনালী যুগ, মঙ্গোলদের ভয়ঙ্কর সামরিক বাহিনী, এই দুই সাম্রাজ্যের সংঘাত, বিখ্যাত আইন জালুতের যুদ্ধ এবং সবশেষে এদের বিপরীতমুখী ঐতিহাসিক উত্তরাধিকার নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথম পর্ব, সাম্রাজ্য গড়ার দুটি পথ। মূল বিশ্লেষণে যাওয়ার আগে এই বিশাল সাম্রাজ্যগুলো আসলে কোন কাঠামোগত শক্তির ওপর দাঁড়িয়েছিল সেটা আমাদের একটু বুঝতে হবে। স্ক্রিনের এই তুলনাটা খেয়াল করুন। একদিকে খলিফা ওমর, যার সাম্রাজ্য সম্প্রসারণের মূল ভিত্তি ছিল ন্যায়বিচার আর জনকল্যাণ। তিনি এমন একটা প্রশাসনিক কাঠামো দাঁড় করিয়েছিলেন যেখানে বিজিত অঞ্চলের সাধারণ মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করা হতো। আর ঠিক উল্টো দিকে আছেন চেঙ্গিস খান। তার দ্রুত রাজ্য জয়ের পেছনে একটাই মন্ত্র ছিল, নিরঙ্কুশ নিয়ন্ত্রণ এবং ভয়ঙ্কর সামরিক আধিপত্য। বুঝতেই পারছেন, এই দুটো সম্পূর্ণ আলাদা দর্শন তাদের সাম্রাজ্য পরিচালনার ধরনকে একেবারে দুই মেরুতে ভাগ করে দিয়েছিল। টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। মাত্র ৩০ বছরের প্রাথমিক খিলাফত দিয়ে শুরু, এরপর উমাইয়াদের ৯০ বছরের সম্প্রসারণ, তারপর আব্বাসীয়দের সেই বিখ্যাত সোনালী যুগ, আর অন্যদিকে ক্রুসেড ও সালাহুদ্দিন আইয়ুবীর সময়কার ক্ষমতার পালাবদল। মূলত এই ধারাবাহিকতাই কিন্তু পরবর্তীকালের বড় সংঘাতগুলোর মঞ্চ তৈরি করে দিয়েছিল। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, ইসলামিক সোনালী যুগ, যেখানে আমলাতন্ত্র আর বুদ্ধিবৃত্তির এক দারুণ মেলবন্ধন ঘটেছিল। আরব কেন্দ্রিক শাসনের সীমানা ছাড়িয়ে আব্বাসীয় যুগে সাম্রাজ্য প্রবেশ করে এক অভূতপূর্ব অন্তর্ভুক্তিমূলক যুগে। খলিফা ওমরের তৈরি করে যাওয়া সেই জনকল্যাণমুখী কাঠামোর উপর ভর করেই আব্বাসীয়রা মেধা, অন্তর্ভুক্তি এবং সংস্কৃতির বিকাশে নজর দেয়। বাগদাদে গড়ে ওঠে জগৎ বিখ্যাত হাউস অব উইজডম। সবচেয়ে দারুণ ব্যাপার কি জানেন? প্রশাসন শুধু আরবদের হাতে কুক্ষিগত ছিল না, পার্সিয়ান, তুর্কি আর গ্রিকদেরও সমানভাবে সুযোগ দেওয়া হয়েছিল, যা বিজিত জনগোষ্ঠীকে একীভূত করার এক অসাধারণ উদাহরণ। রাষ্ট্র সরাসরি আল খাওয়ারিজমির মতো বিজ্ঞানীদের পৃষ্ঠপোষকতা করত। ইতিহাস, বিজ্ঞানের অনুবাদ থেকে শুরু করে অ্যারাবিয়ান নাইটসের মতো অমর সাহিত্য, সব মিলিয়ে বুদ্ধিভিত্তিক চর্চার এক স্বর্ণযুগ। তৃতীয় পর্ব, মঙ্গোল সামরিক বাহিনী। বাগদাদ যখন জ্ঞানের আলোয় ভাসছে, মঙ্গোলিয়ায় তেমুজিন, মানে যাকে আমরা চেঙ্গিস খান হিসেবে চিনি, তার হাত ধরে সম্পূর্ণ ভিন্ন এক দর্শনের উত্থান ঘটছিল। আর তার ভিত্তিটা ছিল কঠোর আইন আর কেবলই ভয়। জনকল্যাণের তোয়াক্কা না করে চেঙ্গিস খানের সাম্রাজ্য বাড়ছিল স্রেফ রক্তহীন করা সামরিক আইনের জোরে। তার পুরো সেনাবাহিনীকে ১০, ১০০, ১০০০ এভাবে একদম গাণিতিক মডেলে ভাগ করা হয়েছিল। দলত্যাগ আইনটা ভাবলে আজও শিউরে উঠতে হয়। ইউনিটের একজন সৈন্য পালালে বাকি ৯ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। একটা ঘোড়া চুরি করলে ১০টা ফেরত দিতে হবে, আর না পারলে চোরের পুরো পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়া হতো। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। মানুষের মনে ভয় ঢুকিয়ে দিয়ে নিরঙ্কুশ নিয়ন্ত্রণ কায়েম করাই ছিল এর পেছনের আসল উদ্দেশ্য। চতুর্থ পর্ব, সাম্রাজ্যের সংঘাত। এই দুটো সম্পূর্ণ বিপরীত দর্শনের জগৎ শেষ পর্যন্ত মুখোমুখি এসে দাঁড়ায়। আর এই ধ্বংসযজ্ঞের সূত্রপাত হয় খাওয়ারিজমের রাজার একটা মারাত্মক ভুলে। তিনি একজন মঙ্গল দূতকে হত্যা করে বসেন। সংখ্যাটা একটু খেয়াল করুন, ২০ লক্ষ থেকে নেমে সরাসরি ২ লক্ষ। খাওয়ারিজমের ধ্বংসযজ্ঞের মাত্রা কতটা ভয়াবহ ছিল তাই একটা পরিসংখ্যান দেখলেই বোঝা যায়। চেঙ্গিস খানের ক্ষমতাকেন্দ্রিক সামরিক প্রতিশোধ ঠিক কতটা নির্মম হতে পারে আর এর পেছনে কত বড় মানবিক মূল্য চোকাতে হয়েছিল, এটা তারই এক জীবন্ত প্রমাণ। চেঙ্গিস খানের মানসিকতা ঠিক কেমন ছিল তা বুঝতে এই উক্তিটাই যথেষ্ট। বিজিত শহরের মানুষদের একটা মসজিদে জড়ো করে তিনি সরাসরি ঘোষণা করেছিলেন, আমি তোমাদের পালনকর্তার পক্ষ থেকে শাস্তি হিসেবে প্রেরিত হয়েছি। অর্থাৎ ভীতি প্রদর্শন করে মানসিক আধিপত্য বিস্তার করাটাই ছিল তার সাম্রাজ্য পরিচালনার মূল হাতিয়ার। এরপর আসে সেই ভয়াল ১২৫৮ সাল। চেঙ্গিস খানের নাতি হালাকু খান বাগদাদ আক্রমণ করেন। আব্বাসীয়দের এত বছরের তিল করে গড়ে তোলা সেই বুদ্ধিবৃত্তিক অর্জনগুলো হালাকু খানের নিষ্ঠুর অবরোধে আক্ষরিক অর্থেই ধুয়ে মুছে যায়। হাউস অব উইজডম পুড়িয়ে দেওয়া হয়। বলা হয়ে থাকে সে সময় অজস্র প্রাচীন বইয়ের কালিতে ফোরাত নদীর পানি নাকি কালো হয়ে গিয়েছিল, আর শহরের মানুষের রক্তে তা নিয়েছিল লাল রূপ।
পর্ব ৫ আইন জালুতের যুদ্ধ, যেখানে মঙ্গল সম্প্রসারণের চূড়ান্ত সমাপ্তি ঘটে। যখন সবার মনে হচ্ছিল মঙ্গলদের এই বিধ্বংসী অগ্রযাত্রা বোধহয় অদম্য, ঠিক তখনই ফিলিস্তিনের মাটিতে ইতিহাসের গতিপথ অপ্রত্যাশিতভাবে বাঁক নেয়। আইন জালুতের প্রান্তরে মামলুক সুলতান আর তার সেনাপতি বাইবার্স অসম্ভবকে সম্ভব করেন। তারা মঙ্গল বাহিনীকে শোচনীয়ভাবে পরাজিত করেন। আর এখানেই মঙ্গলদের সেই অপরাজেয় সামরিক মেশিনের চাকা চিরতরে থেমে যায়। তবে এর চেয়েও চমকপ্রদ ব্যাপার কি জানেন? দীর্ঘমেয়াদে এই মঙ্গলদের বংশধররাই কিন্তু ধীরে ধীরে সেই ইসলামিক সংস্কৃতির সাথেই মিশে যায়, যাদের বিরুদ্ধে তারা একসময় যুদ্ধ করেছিল। শেষ পর্ব, বিপরীতমুখী ঐতিহাসিক উত্তরাধিকার। এতক্ষণ তো আমরা ইতিহাসের পাতা উল্টে দেখলাম। এবার একজন পেশাদার ঐতিহাসিকের চশমা দিয়ে যদি বিচার করি, তাহলে সমাজ ও সভ্যতার উপর এই দুই সাম্রাজ্য নির্মাতার দীর্ঘমেয়াদী প্রভাবটা আসলে কেমন ছিল। এই ছকটার দিকে তাকালেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। দুজনেই বিশাল সাম্রাজ্য গড়েছিলেন ঠিকই, কিন্তু তাদের উত্তরাধিকার সম্পূর্ণ দুই মেরুর। খলিফা ওমর ন্যায় বিচার আর জনকল্যাণমুখী প্রশাসনের ওপর জোর দিয়েছিলেন, যার কারণে আধুনিক ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকেও তিনি একজন মহান নেতা হিসেবে বিশ্বব্যাপী সমাদৃত। অন্যদিকে চেঙ্গিস খান বেছে নিয়েছিলেন নিরঙ্কুশ নিয়ন্ত্রণ আর সামরিক আধিপত্যের পথ। ইতিহাস তাকে মনে রেখেছে মূলত একজন নিষ্ঠুর স্বৈরাচারী হিসেবে। এটা আমাদের একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমলাতান্ত্রিক, জনকল্যাণ আর কঠোর সামরিক আইনের মধ্যকার পার্থক্য কিভাবে একটা সাম্রাজ্যের সামাজিক উত্তরাধিকারকে চিরোত্তরে গড়ে দেয়। তাহলে দিন শেষে ইতিহাস আসলে কার পক্ষে রায় দেয়? আমরা কি সেই শাসন ব্যবস্থাকে বেশি মনে রাখি, যা সামরিক শক্তিতে অজেয় ছিল, নাকি সেই শাসনকে যা জনকল্যাণ আর ন্যায় বিচারের শক্তিশালী ভিত তৈরি করেছিল? শাসন ব্যবস্থার এই নৈতিক ভিত্তিই কিন্তু একটা সাম্রাজ্যের আসল আয়ুষ্কাল নির্ধারণ করে। আজকের এই বিশ্লেষণ শেষে এই গভীর প্রশ্নটাই আপনাদের জন্য রেখে যাচ্ছি, একটু ভেবে দেখবেন।